স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। জানাবো খবরে বিস্তারিত। সংসদের তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে বয়স সীমা শিথিলের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। বলেন, সংসদে তরুণ নেতৃত্বের জন্য বিদ্যমান বয়স সীমা কমানো দরকার। সংবিধানের সুপারিশে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান আলী রিয়াজ। আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ থাকবে বলেও জানান তিনি। স্বাধীনোত্তর বাংলাদেশ সংবিধানে কাটাছেঁড়া করা হয়েছে 17 বার। সংসদীয় ব্যবস্থা পাল্টে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা যেমন পরিবর্তন করা হয়েছিল, তেমনি 2 বার সামরিক শাসনকে বৈধতা দেওয়া হয়েছিল সংবিধানের সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। শেখ হাসিনা সরকার পতনের পরে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সংবিধানের রক্ষণ। তারপর অন্তর্বর্তী সরকারে গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে কমিশনগুলো। এখন পর্যন্ত রাষ্ট্র সরকারে মোট 10টি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো। তার মধ্যে সংবিধান সংস্কার কমিশন কাজ শুরুর পর পঞ্চদশ সংশোধনী বাতিল, আনুপাতিক হারে ভোটের বিধান, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ দেবে সংবিধান সংস্কার কমিশন। যে কোনো দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রধান লক্ষ্য হচ্ছে যেন একচ্ছত্রভাবে কোনো দলের আধিপত্য জনগণের অধিকার এবং জনস্বার্থ বিরোধী কোনো রকম আইনি প্রক্রিয়ার মধ্যে না দিতে পারে। বলেন, তরুণদের সংসদে আনুপাতিক হারে বেশি সংখ্যক অংশগ্রহণের বিষয়টি তাদের সুপারিশে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার এবং তার একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার। বিশেষ করে সংসদ সদস্য যে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সবার মতামতের ভিত্তিতে 7 জানুয়ারি সরকারের কাছে সুপারিশ জমা দেবে সংবিধান সংস্কার কমিশন। 7 জানুয়ারির মধ্যে আমাদের প্রতিবেদন দিতে হবে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণকে বোকা বানিয়ে গত 3টি নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ সঠিক লোককে নির্বাচিত করবে। 6 বছর পর পঞ্চগড়ে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশে অংশ নিয়ে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সংস্কার চায় বলেই বহু আগেই সংস্কারের রূপরেখা দিয়েছিল। পলাতক শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে বিপদে ফেলার চেষ্টা ও মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। তাই সংগ্রামী বন্ধুগণ, আজকের এই জনসভা আগামী দিনের এমপি আমাদের ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, সে তখন গুম করে, খুন করে, যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে 3টা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সিন্ডিকেট ভেঙে দ্রুত নিত্যপণ্যের বাজার ঠিক করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। বলেন, 16 বছরে ক্ষমতাকে পুঞ্জীভূত করতে রাষ্ট্রের সব ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বিএনপি সংস্কারের পক্ষে, তবে নির্বাচন ব্যবস্থায় সর্বোচ্চ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান আমিনুল। আপনাদের কাছে আহ্বান করব, যে আওয়ামী প্রেতাত্মারা যেখানে এখনো বসে আছে, যেখানে সিন্ডিকেট গুলো বসে আছে, সেই সিন্ডিকেট গুলো দ্রুত আপনারা ভেঙে ফেলুন। কারণ এই সিন্ডিকেট না ভাঙলে বাংলাদেশের মানুষের শান্তি ফিরে আসবে না।
যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন FBI। 2014 সালে যুক্তরাষ্ট্রে রিজভী আহমেদ নামে এক ব্যক্তি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথমে নজরে আনেন। জয়ের নামে থাকা হংকং ক্যামন্স আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে। এর আগে 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুদক। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে, তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে, সেটার কাছে আমরা পাঠিয়েছি। সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। রমজানে আরেক দফা বাড়বে জিনিসপত্রের দাম। আমদানিকারকরা বলছেন, প্রতি ডলারের বিনিময় হার 8 টাকা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়বে আমদানি করা সকল পণ্যে। এদিকে ব্যাংকে ডলার সংকটের প্রভাবে লেনদেন বন্ধ রাজধানীর এক্সচেঞ্জ হাউসগুলোতে। সেই সুযোগে আবারও রমরমা কালো বাজার, যেখানে প্রতি ডলার বিক্রি হচ্ছে 128 টাকায়। বিশ্লেষকরা বলছেন, ডলার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। সেই সঙ্গে বৈদেশিক মুদ্রা বিনিময় পদ্ধতি পুরোপুরি ছেড়ে দিতে হবে বাজারের ওপর। আমদানি ব্যয় পরিশোধ ও বিদেশ ভ্রমণে প্রয়োজন হয় বৈদেশিক মুদ্রা মার্কিন ডলার। প্রায় 1.5 সপ্তাহ ধরেই এ মুদ্রা বাজারে শুরু হয়েছে অস্থিরতা। বেশ কয়েক মাস 119 থেকে 121 টাকায় ওঠানামা করলেও এখন তা ছুঁয়েছে 128 টাকা। তবে কেন্দ্রীয় ব্যাংকের বাধ্যবাধকতা থাকায় বৈধভাবে 121 টাকার বেশি নগদ ডলার বিক্রির সুযোগ নেই এক্সচেঞ্জ হাউসে। এই পর্যন্ত কোনো কাস্টমার বিক্রি করতেও আসে না, কিনতেও আসে না, বসে আছে একা একা। আমাদের এখানে যে দাম চলতেছে এই দামে আমরা এখন কিনতেও পারতেছি না, ওইভাবে করে বিক্রি করতে পারতেছি না। খোলা বাজারের এ অস্থিরতার শুরু মূলত ব্যাংকে ডলার সংকট থেকে। আমদানি ব্যয় মেটাতে বিদেশে থাকা এক্সচেঞ্জ হাউসগুলো ডলার কিনছে বাড়তি দামে। 21শে ডিসেম্বরের এক নথিতে দেখা যায় সে চিত্র। এ পরিস্থিতির জন্য কেন্দ্রীয় ব্যাংকে দুষছে এক্সচেঞ্জ হাউসগুলো। ওপেন মার্কেটে এখন যে কারেন্সিগুলো আছে আসলে সঠিক কোনো পরিসংখ্যান নাই, এবং গভর্নর মহোদয় এনআইডি কার্ডের মাধ্যমে আমাদেরকে কেনার যে সুবিধাটা দেওয়ার কথা বলেছিলেন, সেই সুবিধাটাও আমরা পাই নাই। আমরা যারা মানি চেঞ্জিং ব্যবসার সাথে জড়িত লাইসেন্সদারি, আমরা আমাদের ব্যবসা হারাচ্ছি। মূলত রমজানের বাড়তি চাহিদা পূরণে বেড়েছে আমদানি ঋণপত্র খোলার সংখ্যা। পাল্লা দিয়ে বেড়েছে বিনিময় হারও, যার প্রভাবে দাম বাড়বে পণ্যের। আজকে ডলার বলতেছিল ও 127.4 ছিল। নভেম্বরেও আমার রেটটা ছিল হচ্ছে 120 টাকা। সেই যদি আমি $10,000 এলসি খুলি, 8 টাকা ধরলেও আমার 80,000 টাকা অ্যাক্সেস বেড়ে যাচ্ছে। আমার এটার সাথে আবার ট্যাক্স 80,000 টাকা। 1,60,000 টাকা এলস শিপমেন্টের উপর যদি ইমপ্লিমেন্ট করি, সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস তো কোথায় চলে যাবে। বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম স্থিতিশীল রাখতে ব্যাংকের ট্রেজারি বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে। ট্রেজারি সমূহকে চৌকস রোল প্লে করতে হবে। আকস্মিকভাবে ডলার প্রয়োজন হলে ব্যাংকগুলোর থেকে তেমন সাপ্লাই পাওয়া যায় না। শুধু একটি বা দুটি সোর্স আছে যেখান থেকে পাওয়া যেতে পারে, সেখানে সবগুলো ব্যাংক গিয়ে যখন হুমড়ি খেয়ে পড়ে, তখনই দেখা যায় যে ক্রাইসিসটা সৃষ্টি হয়। যার হাতে ডলারটা থাকে তিনি তখন এটাকে কন্ট্রোল করেন এবং দামটা অনেক বেশি হয়ে যায়। ডলারের দামের অস্থিরতা কমাতে যত দ্রুত সম্ভব এর বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার বিকল্প নেই বলেও মনে করেন এই বিশ্লেষক। মনে হয় এটা বাজারের উপরে ছেড়ে দেওয়াটাই ভালো। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগর সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বঙ্গোপসাগর ও এ অঞ্চলে সমুদ্র বাণিজ্য সম্ভাবনা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করবে জাপান, জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘ বঙ্গোপসাগর উপকূলে রয়েছে অফুরন্ত সম্ভাবনা। তবে ভৌগোলিক সীমাবদ্ধতা, বড় বড় জাহাজ এই অঞ্চলে না আসা, রোহিঙ্গা ও অভিবাসন প্রত্যাশীদের নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার প্রবণতা, অবাধে বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যাওয়া সহ নানা কারণে ব্লু ইকোনমির সঠিক ব্যবহারে ব্যর্থ বাংলাদেশ। এমন বাস্তবতায় বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে অংশ নেন এ অঞ্চলের বিভিন্ন দেশের কূটনীতিকরা। বঙ্গোপসাগরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য বাধা, ভূ-রাজনৈতিক উত্তেজনা সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলার আহ্বান জানান বক্তারা। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয়ের জন্য লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত ইয়োমাকি মিনারো। দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া এবং বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বে অফ বেঙ্গল ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের সরকার ও মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি। শুধুমাত্র অর্থনৈতিক নয়, পরিবেশগত বাণিজ্য হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। বঙ্গোপসাগরের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ রোধে ভূ-রাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেন তিনি। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যালে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। বৈশ্বিক অর্থনীতি ও ভূ-রাজনৈতিক ইস্যুতে বঙ্গোপসাগর ভূমিকা রাখতে পারে বলে মত পররাষ্ট্র উপদেষ্টার। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। প্রায় 3.5 কোটি টাকায় বিপিএল মিউজিক ফেস্টে গান গাইবেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। মিরপুরে চলছে মিউজিক ফেস্টের শেষ সময়ের প্রস্তুতি। এছাড়া থাকবে দেশীয় ব্যান্ড মাইলস, অ্যাভয়েড রাফা। দর্শক টানতে টিকিটের দাম শেষ মুহূর্তে 5 গুণ কমিয়েছে বিসিবি। যেন ধ্বংসস্তূপ, বিশাল এক কর্মযজ্ঞ। বিপিএল আর বিপিএল মিউজিক ফেস্টকে সামনে রেখে এমন ব্যস্ততায় কাটছে মিরপুর স্টেডিয়ামের সময়। মাঠের ভেতরে স্টেজের কাজ প্রায় শেষ পর্যায়ে, গ্যালারিও প্রায় প্রস্তুত। চলছে শেষ সময়ের রঙের কাজ। মাঠের বাইরেও চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। বিপিএলের মাস্কট ডানা 36ও সেজেছে আপন মহিমায়। বিপিএলকে উজ্জীবিত করতে বিসিবির তরফ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে মিউজিক ফেস্ট, যেখানে গান গাইবেন পাকিস্তানি নাম করা শিল্পী রাহাত ফতেহ আলী খান, যার জন্য বিসিবিকে গুনতে হচ্ছে প্রায় 3.5 কোটি টাকা। এছাড়াও মিউজিক ফেস্টে গান গাইবে বাংলাদেশি ব্যান্ড মাইলস ও অ্যাভয়েড রাফা। এছাড়াও গাইবেন র্যাপার হান্নান, জিফার, মুজা ও সঞ্জয়। মিউজিক ফেস্টের দর্শক টানতে 5 গুণ কমানো হয়েছে টিকিটের মূল্য। সর্বনিম্ন 500 টাকায় টিকিট পাচ্ছেন দর্শকরা, আর সর্বোচ্চ টিকিটের দাম 8000 টাকা। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে বিপিএল এর সাথে আছে তারুণ্যের উৎসব 2025। ঢাকার পর সিলেট ও চট্টগ্রামে হবে মিউজিক ফেস্ট। 3 ভেন্যুতে প্রথমবারের মতো হবে ট্রফি ট্যুর। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিপিএল চলাকালীন বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে ডাক পেলে নির্দ্বিধায় অংশ নিতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। বিপিএলে দল না পাওয়া এই ক্রিকেটার বললেন, দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো দলে সুযোগ না পাওয়ায় হয়েছেন হতাশ। 2015 থেকে 2024 এর মাঝে মাঠে গড়ানো বিপিএল এর 8 আসরেই মোসাদ্দেক হোসেন সৈকত খেলেছেন দাপটের সাথেই। বিপিএল ক্যারিয়ারে 87 ম্যাচের 75 ইনিংসে করেছেন 1287 রান। আশ্চর্যজনক হলেও সত্যি, এই অভিজ্ঞ ক্রিকেটার আসন্ন বিপিএল এ পাননি দল, সেটা নিয়েই প্রকাশ করলেন হতাশা। সৈকত ভাই, বিপিএল এ দল পাননি, আক্ষেপ আছে কিনা? আক্ষেপ আছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগে দল পাবার প্রত্যাশায় সৈকত অপেক্ষা করতে চান শেষ পর্যন্ত। একই সময়ে বিভিন্ন দেশেও চলবে লিগ, কোনো একটা ক্লাব থেকে ডাক পেলেই সেখানে অংশ নিতে চান এই ক্রিকেটার। যদি বিপিএল এ অপরচুনিটি না আসে এবং বোর্ড যদি অ্যালাউ করে অবশ্যই যাব,
কারণ মানে যেখানেই সুযোগ পাবো খেলার চেষ্টা করব, কারণ যত বেশি খেলতে পারবো এক্সপিরিয়েন্স আরও বাড়তে থাকবে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো খেললে এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য অনেক লাভ আমি মনে করি। শ্রীলঙ্কায় টি10 লিগ খেলে দেশে ফিরেই এনসিএল টি20তে ঢাকা মেট্রোর হয়ে খেললেন সৈকত। দলকে ফাইনালে তুলতে ব্যাটে কিছু করতে না পারলেও বল হাতে নিলেন 3 উইকেট। বলেন আপাতত এনসিএলেই রাখতে চান ফোকাস। না, আমার সামনে যে সুযোগটা আছে আমি চেষ্টা করবো আমার ভালো খেলে টিমকে জেতানো। এরপরে কি আছে সেটা মানে ওই ফিউচার নিয়ে চিন্তা করতে চাচ্ছি না আসলে। যদি অপরচুনিটি আসে চেষ্টা করব, আর যদি না হয় আমার এখানে যে কাজটা আছে সেটা আমি ভালোভাবে করার চেষ্টা করব। এনসিএল টি20 ফাইনালে রংপুর বাধা পেরিয়ে শিরোপা উল্লাসের স্বপ্ন মেট্রোর, আর সেখানে নিজের অভিজ্ঞতা ও পারফরমেন্স দিয়ে সাহায্য করতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। কে সৃষ্টি করতে যাচ্ছে ইতিহাস, ঢাকা মেট্রো নাকি রাজশাহী? ঘরোয়া টি20তে প্রথমবারের মতো শিরোপা লড়াই। বিপিএল বাদে একটা টুর্নামেন্ট যুক্ত করা হয়েছে ডোমেস্টিক লিগে। সেই এনসিএল টি20 শিরোপা কার হাতে উঠতে যাচ্ছে সেটা এখন সময়ের অপেক্ষা। শাহান পাপন, ডিবিসি নিউজ, সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখল করতে আর কিছুক্ষণ পর এভারটনের মুখোমুখি হবে চেলসি। এদিকে একই সময় বোর্নমাউথের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুটি ম্যাচই শুরু হবে রাত 8টায়। অন্যদিকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে টটেনহামের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ম্যাচ শুরু রাত 10:30টায়। এই মৌসুমে দারুণ ছন্দে আছে চেলসি। একের পর এক ম্যাচ জিতে চলেছে দ্য ব্লুজ। ইপিএলে এখন পর্যন্ত 16 ম্যাচ খেলে 10 জয়ের সঙ্গে 4 ড্র আর 2 হারে 34 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এখন চেলসি। টেবিল টপার লিভারপুলের চেয়ে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে আছে চেলসি। তাই এভারটনের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না তারা। একই সময় ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে বোর্নমাউথের বিপক্ষে। পয়েন্ট টেবিলে প্রতিপক্ষের চেয়ে ইউনাইটেড পিছিয়ে থাকলেও মুখোমুখি দেখায় এভারটনের চেয়ে এগিয়ে আছে ম্যান ইউ। শেষ 5 দেখায় বোর্নমাউথের বিপক্ষে 3 জয়ের সঙ্গে 1 ড্র আছে ইউনাইটেডের, আর 1 ম্যাচ জিতেছে বোর্নমাউথ। অন্যদিকে পয়েন্ট টেবিল ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। লিগ শিরোপার রেসে টিকে থাকতে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না দ্য রেডস। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।